আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। কুয়েটে একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত, ভিসি প্রো ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। যারা কুয়েটে অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে জাতীয় নাগরিক কমিটির আহ্বান, ভবিষ্যতের বাংলাদেশে জায়গা হবে না মন্তব্য। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় সরকারের হুঁশিয়ারি, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা। অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিতে আন্তরিকতা নিয়ে সন্দেহ বিএনপির, ফ্যাসিস্টদের ভোটে আনার অপচেষ্টার অভিযোগ। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জন খালাস, রাজনৈতিক হয়রানির মামলা বলে বিবাদী পক্ষের আইনজীবীর দাবি। এবং দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ, যে কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস টাইগার অধিনায়কের। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা। খুলনা থেকে দানিয়েল সুজিত বোসের তথ্য এবং ভিডিও চিত্রে মিথিলা নাজনীন জানাচ্ছেন। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে 6 দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন তারা। দাবি না মানায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা একটু বিনয়ের সুরে আমাদের সাথে যদি এই বিষয়টা হ্যান্ডেল করতো, এটা অনেক আগেই সমাধান হয়ে যেত। যেমন, বাবা আমরা তোমাদের সব দাবি দেওয়া মেনে নিচ্ছি, আমাদেরকে একটু সময় দাও। আমরা যখন স্যারদের কাছে আমাদের দাবি উত্থাপন করছি, তখন স্যাররা আমাদের দাবি মেনে এনে উল্টা হচ্ছে আমাদের উপর দোষারোপ করছে। তো আমরা এখন একাডেমিক ভবন, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এবং সবগুলো ডিপার্টমেন্টে তালা দিয়ে দিয়েছি। আমরা এখন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে আমরা বিক্ষোভ চালিয়ে যাব। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট সভার আয়োজন করে প্রশাসন। সভায় একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকাংশ দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৈঠক শেষে সিন্ডিকেট সদস্যদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সব দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকা অবস্থায় আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করছি না, আর এরা এখানে থাকার যোগ্য না। সাধারণ শিক্ষার্থীরা এদেরকে অযোগ্য বলে বিবেচনা করে পরিত্যাগ করেছে। আমরা হল ছেড়ে যাচ্ছি না। তবে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী সকল ক্যাম্পাসে আমাদের সুস্থ, সুন্দর ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে তোলার মাধ্যমে গণতান্ত্রিক সাংগঠনিক রাজনীতির সৌন্দর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এসব হীন ষড়যন্ত্রকে মোকাবেলা করব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। কুয়েটের প্রধান ফটকের আশেপাশে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী। স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারা আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীরা কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি আছে।
মিথিলা নাজনীন, চ্যানেল আই। কুয়েটে যারাই সহিংসতা করেছে অতি দ্রুত সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি বলেন, দেশবিরোধী অপশক্তি ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। ছাত্রদলের নাম দিয়ে দুষ্কৃতকারীরা রাজনৈতিক ফায়দা নিচ্ছে বলেও জানান তিনি। সাধারণ শিক্ষার্থী ব্যানারের আড়ালে লুকানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মব মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের সমর্থকদের উপর হামলা চালানো হয়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, কুয়েটে যারা অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে, ভবিষ্যতের বাংলাদেশে তাদের জায়গা হবে না। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মাজারে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে করলেও ব্যবস্থা নেওয়া হবে। পরাগ আজিম জানাচ্ছেন। বাংলাদেশ সুফি ফোরামের আয়োজনে রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় সুফি কনফারেন্স। বিপ্লবোত্তর সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় বিষয়ে কনফারেন্সে অংশ নেন সারা দেশ থেকে আসা মাজার ভক্ত ও সুফিরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বক্তৃতায় অন্য বিষয়ের পাশাপাশি কথা বলেন মাজারে হামলা প্রসঙ্গে। যারা পীর আছেন, দরবার আছেন, তাদের বিরুদ্ধে যাওয়াটা আমরা মনে করি যে উচিত না, এবং আমরা মনে করি যে এই সুবাদে যে মাজার ধ্বংসের ঘটনা ঘটেছে, আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনার ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। কনফারেন্সের আরেক অতিথি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তরুণদের রাজনৈতিক দলে সুফিদের অংশগ্রহণের আহ্বান জানান। কথা বলেন কুয়েটের ঘটনা নিয়েও। 6 মাসে যার সাথে আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মানুষ বা বন্ধুর হাতে গতকাল দেখলাম আমরা বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের জনজনানি। কোন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশের কোন পক্ষ গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। বাংলাদেশে ধর্মবিদ্বেষীদের কোনো জায়গা হবে না বলেও সতর্ক করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সরকারের দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনভাবে কথা বলে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলা একাডেমিতে তারেক রহমান ও সংগ্রাম রাজনৈতিক যাত্রা বইয়ের মোড়ক উন্মোচনে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে পারবে এই বইয়ের মাধ্যমে। কুয়েটের ঘটনায় মির্জা ফখরুল বলেন, দেশে অস্থিরতা তৈরির জন্য একটি গোষ্ঠী কাজ করছে। সহিংসতা যারা ঘটিয়েছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। অত্যন্ত দায়িত্বশীল লোকেরা তা এমন কথা বলে যে যেখানে বিভাজন সৃষ্টি হয়। আরেকটি কথা আমি অনুরোধ করব সবাইকে, অল কনসার্ন, যে দয়া করে কেউ দায়িত্বহীন কথাবার্তা বলবেন না। এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে। এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন, সেই জুলাই আগস্টের যে অর্জন, সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে, সেটা যেন না হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আরেকটি স্বৈরাচার যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবকিছুকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে আনতে হবে। রাজধানীর বেইলি রোডে তারুণ্যের উৎসবে তিনি একথা বলেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ফ্যাসিবাদী কায়দায় শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাফিমুল ইসলাম জানাচ্ছেন।
নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব হচ্ছে দেশ জুড়ে। উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত একগুচ্ছ চলচ্চিত্রের পাশাপাশি আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শন করা হয়। পিআইবিতে তারুণ্যের উৎসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণদের আকাঙ্ক্ষা যদি রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারে তাহলে তারা এগিয়ে যেতে পারবে। অর্থাৎ মানুষ একটা পরিবর্তন চেয়েছে বা একটা পরিবর্তন চায়। মানুষ আর আগের ব্যবস্থায়, আগের মতো যাতে না হোক বাংলাদেশ, সেটাই মানুষের কামনা। আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক। মানুষের যে মত প্রকাশের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমাদের মিডিয়ার স্বাধীনতা, এই সব কিছুই এমন একটা সিস্টেমের ভিতরে আনা যাতে ভবিষ্যতে সেইটার, এই স্বাধীনতার যাতে বাধা দেওয়াটা এত সহজ না হয়। ফলে সেই পরিবর্তনের লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণের উৎসবে যোগ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদের আইনের আওতায় আনা হবে। বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরে তারুণ্যের উৎসবে বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপদেষ্টা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ প্রচেষ্টায় দৃঢ় সমর্থন রয়েছে ইটালির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদি তাঁর সরকারের এই সমর্থনের কথা জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। ত্রিপদি বলেন, ইতালি আশা করে সরকার সংস্কারের মাধ্যমে সফল হবে। প্রধান উপদেষ্টা বলেন, সরকার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাস পুনরুদ্ধারের মতো চ্যালেঞ্জ রয়েছে। প্রধান উপদেষ্টা ইটালির ভাইস মিনিস্টারকে জানান, বাংলাদেশ মানব পাচার বন্ধে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এ সময় অন্যদের মধ্যে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে এখন তারা ফ্যাসিস্টদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চায়। গণহত্যাকারীরা রাজনীতিতে ফিরলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। আরেকটি 1-11-এর চেষ্টা হলে জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ার করেন ফখরুল। রাহুল রায় জানাচ্ছেন। শুরু হয়েছে ঢাকা মহানগর ছাত্রদল সদস্য ফরম বিতরণ কার্যক্রম। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে এই ফরম সংগ্রহ করলেন অনেকে। পরে আলোচনায় নির্বাচন ও নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় বেশ কিছু ইস্যুতে প্রশ্নও তোলেন তিনি। আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা? স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। আরেকটি 1-11 যেন না হয় এ নিয়েও সতর্ক করেন মির্জা ফখরুল। যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11-র দিকে নজর দিচ্ছি। আমরা 1-11-র ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবার হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11-র কথা চিন্তা করেন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ মেনে নেবে না। বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ছাত্রদল আরো ভালো সংগঠন হয়ে উঠলে বিএনপিও শক্তিশালী হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। রিয়াজ ইসলাম জানাচ্ছেন।
2007 সালের 9 ডিসেম্বর কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। আসামিদের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে 19 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলমের আদালত মামলার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক হয়রানি করতে মামলাটি দায়ের করা হয়েছিল। এই আদেশে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন জানিয়ে তার আইনজীবী বলেন, শেখ হাসিনার আমলের দুর্নীতি চাপা দিতে এবং তার সমকক্ষ করে তুলতে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়। আমরা বিভিন্ন সাক্ষ্য থেকে, কাগজ থেকে আমরা প্রমাণ দেখিয়েছি যে সমস্ত যা কিছু ঘটেছে সব কিছু ঘটেছে শেখ হাসিনার আমলে। এই কথাগুলো মাননীয় আদালত আজকে অবজারভেশনে বলেছেন যে বেগম জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই, কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই। মাননীয় আদালত বলেছে যে শেখ হাসিনার দুর্নীতিটাকে শুধুমাত্র তার দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য অন্যের উপরে দায় চাপানোর জন্যই শুধু বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করেছে। সেই অবজারভেশনগুলো দিয়ে তিনি আমাদের বেগম জিয়া সহ অন্যান্য সকল আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন, খালাস দিয়েছেন। এর মধ্য দিয়ে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা থেকেই খালাস পেলেন বেগম খালেদা জিয়া। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গণ অভ্যুত্থানে ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই পদবি নিয়ে ভুল বোঝাবুঝিকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে তারা মনে করেন তরুণ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন দলকে বৈষম্য দূর করার লক্ষ্যে সৃষ্টিশীল কর্মসূচি দিতে হবে। আর বিশ্লেষকরা বলছেন, দ্বিধা বিভক্তি থাকলে নতুন রাজনৈতিক দল পরিচালনা করা চ্যালেঞ্জিং হবে। মাসুর শাকিল জানাচ্ছেন। আদর্শিক মত পথের পার্থক্য ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠনে সফল নেতৃত্ব দেন ছাত্রনেতারা। এখন নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার দ্বারপ্রান্তে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের একাংশ ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে। তবে নিজেদের মধ্যে ভিন্নমত নতুন দল নিয়ে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। তারা যদি আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের বা ভবিষ্যতে আমাদের দেশের হাল ধরতে চায়, আমি মনে করি সেটাকে সবার স্বাগত জানানো উচিত। ইকুইটি ক্রিয়েট ইকুয়ালিটি, একটা সোসাইটিতে ইকুইটি থাকাটা ইম্পর্টেন্ট। সেই জিনিসটা যাতে তারা মেক শিওর করতে পারে। আমাদের লতে যে লুপহোলস গুলো ছিল, আমাদের কনস্টিটিউশনে যে লুপহোলস গুলো আছে, এগুলো নিয়ে কাজ করবে। অপোজিশন পার্টিও এট দ্য সেম টাইম ফর্ম করা দরকার, যেন তাদের ক্ষমতাটা একটা চেকের মধ্যে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বের কারণে ছাত্র নেতাদের নতুন দল করার সুযোগ তৈরি হয়েছে। চলমান রাজনৈতিক সংস্কৃতির যে ত্রুটিগুলো, এগুলোকে অ্যাড্রেস করে তারা যদি সামনে রাজনীতি করে, তাহলে তারা গ্রহণযোগ্যতা পেতে পারে বলে আমি মনে করি। তার মতে, আদর্শিক মত পার্থক্য ভুলে গণ আন্দোলন করা গেলেও ভিন্ন মত পথের ব্যক্তিদের মধ্যে ঐক্য ধরে রেখে দল চালানো চ্যালেঞ্জিং কাজ। দলটা কিভাবে গঠিত হবে এই বিষয়ে তাদের প্রস্তুতির মধ্যে একটা দুর্বলতা রয়ে গেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে দলের বিভিন্ন পর্যায়ে কে কোন পর্যায়ে নেতৃত্ব দিবে, এই বিষয়গুলো নিয়ে তারা এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছেন। জাতীয় নির্বাচনে নতুন দল কেমন করবে সেটি তাদের লক্ষ্য উদ্দেশ্য ও জনগণের পক্ষে কর্মসূচি বাস্তবায়নের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশে পুরনো বিভাজিত ও ক্ষুদ্র দলান্ধ রাজনৈতিক ব্যবস্থা বাদ দিয়ে নতুন একটি জনকল্যাণের যে রাজনৈতিক বন্দোবস্ত, সেটি তৈরি করার ক্ষেত্রে নতুন এই রাজনৈতিক দল ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। বাড়ির সৌন্দর্য বর্ধনের বাইরেও নিজের খাদ্য নিজে উৎপাদনের প্রচেষ্টায় নগরের অনেক মানুষই এখন নিজ ভবনে চাষ করছেন গাছপালা এবং শাকসবজি। তবে উদ্যোক্তারা বলছেন, ছাদ কৃষি বা আঙিনা কৃষিকে টিকিয়ে রাখতে নিয়মিত পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন। আরো জানাচ্ছেন শেখ সিরাজ। বগুড়ার চারমাথা এলাকায় নতুন বাড়ি নির্মাণ করেছেন তাহমিনা খানম এবং আব্দুস সোবহান দম্পতি। সরকারি চাকরি থেকে অব্যাহতির পর এই দুই কর্মকর্তা অবসর সময় কাটানোর আর নিরাপদ খাদ্যের অন্বেষণে পরিকল্পিতভাবে গড়েছেন এই ছাদ কৃষি। তো আপনাদের এই অঞ্চলটা, বগুড়া অঞ্চল তো শাকসবজির জন্য বিখ্যাত একটা, বিখ্যাত, অনেক শাকসবজি হয়, কিন্তু বাসারটাই খেতে বেশি মজা হয় কিংবা সিদ্ধ হয় ভালো। কেন? আর বাইরেটা ওই ওরা পানি দেয়, বাজারে 2-3 দিন আগে আনে, আমরা টাটকা সবজি খাই। কীটনাশক সহজে ব্যবহার করা হয় না। 2700 বর্গফুট আয়তনের এই ছাদে উৎপাদন হচ্ছে শীতের শাকসবজি আর রকমারি ফল ফসল। ড্রাগন আছে,
ফুলকপি, বাঁধাকপি, তারপরে আমের গাছ আছে, পেয়ারার গাছ আছে, লেবুর গাছ আছে, সারা বছর লেবু খাওয়া হয়। তারপরে মালটা ধরে, মরিচ হয়, টমেটো হয়, বেগুন হয়। ঘরোয়া এমন ফসলি আয়োজন দ্রুত সম্প্রসারণ হচ্ছে উত্তরের এই নগরেও। আমরা প্রতি বছর একটা দুটো করে প্রোগ্রাম করি, সেখানে সবাইকে ইনভাইট করি, বিভিন্ন গাছ বিতরণ করি, বিভিন্ন উপদেশ বা পরামর্শ দিয়ে। আপনাদের ফেসবুক গ্রুপ আছে? মানে আমাদের গ্রুপের মেম্বারই প্রায় 1100-র মতো আছে আমাদের। তবে উদ্যোক্তারা মনে করছেন যে এই কাজ করতে গিয়ে যেরকম তথ্য প্রাপ্তির যথেষ্ট অভাব আছে ভালো মানের বীজ, চারা এবং এগুলোর প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর বিষয়গুলোর দিকে নজর দিলে সারা বাংলাদেশের শহর অঞ্চলে ছাদ কৃষি আরও প্রসার করবে। বগুড়ার চারমাথার তাহমিনা খাতুনের ছাদ কৃষি থেকে শাহিক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩:০৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। অমর ২১ বইমেলায় রয়েছে ভিন্ন ধারার সাহিত্য বইয়ের পসরা। রাজনীতি, গবেষণা, বিশ্লেষণ, স্বাস্থ্যসহ নানা ধর্মী বইয়ের রয়েছে নির্দিষ্ট পাঠক শ্রেণী। তবে এবার ভিন্ন ধারার সাহিত্যের বিক্রি অনেকটা কম বলে জানান প্রকাশকরা। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। অমর ২১ বইমেলা মানে সকল ধরনের সাহিত্যের সমাহার। পদ্য গদ্যের বাইরেও ভিন্ন ধারার নানা বই প্রকাশিত হচ্ছে মেলায়। রয়েছে পাঠকপ্রিয়তাও। আজকালকার ছেলেমেয়েরা যারা পাঠক এবং স্কুল কলেজের মধ্যে যারা অধ্যয়ন করতেছে তারা এগুলির প্রতি এমনিতে একটি যোগ আছে এবং তারা আগ্রহী এগুলি পড়বার জন্য। এলাকায় মহল্লায় অনেক লাইব্রেরি ছিল, আমরা অনেক সময় বই হয়তো স্কুলে থাকতে বা বই আমরা দাঁড়িয়ে লাইব্রেরি থেকে অনেক বই পড়েছি। তবে এই ধরনের লেখক পাঠক এখনও আছে। বরেণ্য কবি ও কথা সাহিত্যিক তসলিমা হাসানের গল্পটা উনি বরাবরই ওনার গল্প উপন্যাস আমি পড়ি, খুব চমৎকার লেখেন। উনি আজ ৩২ বছর ধরে সাহিত্য চর্চা করেন। প্রবন্ধ, রাজনীতি, বিশ্লেষণ এসব বইয়ের পাঠক কমছে বলে মনে করেন প্রকাশকরা। ভিন্ন ধারার তো অবশ্যই, মূল বইয়ের পাঠকও কমে যাচ্ছে। এই বইমেলায় অতীতের যে কোনো বইমেলার চেয়ে বিক্রিবারটা কমে যাচ্ছে। সাহিত্যের যে অবকাঠামোগুলো আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, সেইগুলোকে এখন তেমন একটা তরুণ পাঠক সমাজ গ্রহণ করছে না বলে আমার মনে হচ্ছে। নতুন লেখকদেরও নানা ধর্মী বই আসছে মেলায়। এই বইটিতে আছে দ্রোহ, প্রেম, সাম্য, অধিকার বঞ্চিত মানুষের কথা, নির্যাতিত অসহায় মানুষের কথা। একজন শিশুর সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য যে জিনিসগুলো আমাদের জানা খুবই জরুরি দরকার, সেই টোটাল বিষয়গুলো আসলে এই মা ও স্বাস্থ্য যে বইটা, এটার ভিতরে টোটাল সব কিছু তুলে ধরা হয়। প্রত্যেকটা দেশেরই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে আমরা তাদের কান্ট্রি অ্যাকশন প্ল্যান জানতে চেয়েছি, তাদের কাছ থেকে সাজেশন চেয়েছি একটা কমন রিজিওনাল অ্যাপ্রোচ ঠিক করার জন্য। অমর ২১ বইমেলার ১৯তম দিনে নতুন বই এসেছে ৭০টি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। 2018 সালের সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী আরও 33 কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। একই কারণে এর আগে 12 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। বর্তমানে এসব কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থায় যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক বলছে রাশিয়া। দীর্ঘ ও কঠিন যাত্রার প্রথম ধাপ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিরতির পর আমন্ত্রণ আরও একবার।
বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের পাচার হওয়া অর্থ উদ্ধার ও বিদেশি সম্পদ জব্দ করতে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক মহাপরিচালক জানিয়েছেন, এর মধ্যে পুলিশের সাবেক আইজি শহীদুল হকের কোটি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য সম্বলিত 2 বস্তা নথিপত্র আলামত হিসেবে জব্দ করেছে দুদক। রোকসানা আমিন জানাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে 10 ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রায় 800 কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাচার হওয়া এসব অর্থ দেশে ফেরাতে সরকারের অন্যান্য সংস্থার পাশাপাশি নানান দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদক। সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন দুদক মহাপরিচালক। এখানকার যে সেন্ট্রাল অথরিটি থাকবেন তাদের কাছে এটা প্রেরণ করবেন, পরবর্তী সময়ে তারা সেই অনুযায়ী তাদের ডোমেস্টিক ল অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ। আমাদের বিভিন্ন সংস্থা, দুদক, সরকারের অন্যান্য সংস্থা সবাই মিলে চেষ্টা করছেন যত দ্রুততম সময়ের মধ্যে ডাইরেক্ট প্রমাণাদি সংগ্রহ করা যায়। সম্পদের বিপুল সংখ্যক গোপন নথি পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক সরিয়ে ফেলেছিলেন এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীতে তার আত্মীয়ের বাড়িতে অভিযান চালায় দুদক। 2টি বস্তায় 38 প্রকৃতির 48টি আলামত পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অফ এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, সংঘ স্মারক, FDR এর ছায়ালিপি, অফার লেটার এবং ব্যাংক হিসাব বিবরণী। জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল। রাজধানীর গুলশান ক্লাবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের নির্বাচন হয়। বোর্ড অফ ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার মিনহাজউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় সদস্যদের সম্মতিতে নতুন পরিচালনা পর্ষদে 2 বছর মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা কামাল। ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডাক্তার মিনহাজউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে ম্যারাথন বৈঠককে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলেছে রাশিয়া। একে দুপক্ষের যুদ্ধ বন্ধে দীর্ঘ এবং কঠিন পথের যাত্রার প্রথম ধাপ বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরিয়া প্রাসাদে দীর্ঘ 4.5 ঘন্টার রুদ্ধদ্বার ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ 2 দেশের শীর্ষ কর্মকর্তারা থাকলেও তাতে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলো। বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পূর্ণ সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করতে রাজি হয়েছে। তবে তিনি বলেন, ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ থেকেই ইউক্রেনের মাটিতে শান্তিরক্ষী সেনা মেনে নেওয়া হবে না। ইউক্রেন জানিয়ে দিয়েছে তাদের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি চুক্তি মেনে নেবে না তারা। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন উপলক্ষে আনন্দ র্যালি করেছেন নজরুল ভক্তরা। কবির রাষ্ট্রীয় স্বীকৃতিকে স্বাগত জানিয়ে এই র্যালি করেন শিল্পী ও অনুরাগীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি নিয়ে কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে আসেন তারা। কবির সমাধির পাশে তাঁর লেখা হামদ নাত গেয়ে শ্রদ্ধা জানান শিল্পীরা। আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, কথা সাহিত্যিক ও কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি সহ অনেকে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আনন্দের ভাগাভাগি সারা বিশ্বের সকল বাঙালির সাথে করে নিতে চাই। এই প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলাম শায়িত আছেন, এখানেই আমরা এসেছি। যদিও সংবিধানে স্বীকৃত ছিল না, কিন্তু লেখা থাকুক বা না থাকুক, কবি কাজী নজরুল ইসলাম আসলে আমাদের সবার মনে জাতীয় কবি হিসেবে ছিলেন। এখন এটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা তৈরি হলো।
ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীর 16টি মেট্রো রেল স্টেশনে এটিএম সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক। যাত্রীদের ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্যে এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। প্রথম ব্যাংক হিসেবে ইবিএল ঢাকা মেট্রো রেল নেটওয়ার্কে তাদের এটিএম সেবা বিস্তৃত করেছে। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং টিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ যৌথভাবে মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনে ইবিএল এর এটিএম লাইনের উদ্বোধন করেন। মেট্রো স্টেশনগুলোতে এটিএম সেবার মাধ্যমে যাত্রীদের ব্যাংকিং সেবা আরও সহজ ও ঝামেলাহীন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে রাজধানীর উত্তরায় ধারালো অস্ত্র দিয়ে হামলায় 5 জন গ্রেপ্তার, তুরাগ নদীর পাড় থেকে 2টি রামদা উদ্ধার। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাজধানীর উত্তরা এলাকায় মেহবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইফতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পুরো চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে আব্দুল্লাপুর পশ্চিম পাড়া থেকে হামলাকারী আলফাজ মিয়া ওরফে শিশিরকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তুরাগ নদীর পাড় থেকে ঘটনায় ব্যবহৃত 2টি রামদা উদ্ধার করা হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে প্যানেল পরিচিতি সভা ও নৈশভোজ হয়েছে। বুধবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে হাবের বর্তমান এবং সাবেক নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মোহাম্মদ ফারুক। প্যানেল প্রধান ছিলেন প্রতিষ্ঠাকালীন সহসভাপতি সৈয়দ গোলাম সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুস শাকুর, ইব্রাহিম বাহার, জামাল উদ্দিন আহমেদ সহ অন্যরা। সভায় হাবের ভবিষ্যৎ পরিকল্পনা, হজ ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংগঠনের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। এবারে খেলার খবর। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুয়েটে একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত। ভিসি প্রো ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। যারা কুয়েটে অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে জাতীয় নাগরিক কমিটির আহ্বান। ভবিষ্যতের বাংলাদেশে জায়গা হবে না মন্তব্য। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় সরকারের হুঁশিয়ারি, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা। অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিতে আন্তরিকতা নিয়ে সন্দেহ বিএনপির, ফ্যাসিস্টদের ভোটে আনার অপচেষ্টার অভিযোগ। নায়ক দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জন খালাস, রাজনৈতিক হয়রানির মামলা বলে বিবাদী পক্ষের আইনজীবীর দাবি। এবং দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ, যে কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস টাইগার অধিনায়কের। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।